হ্যালো বন্ধুরা, আমি কোর্স 1.1.2 এর দুটো হাফেরই সাজেশন দেওয়া কমপ্লিট করে দিয়েছি। যারা চ্যানেলে নতুন তারা বিএড সাজেশন প্লেলিস্টে যাবে, সব পেয়ে যাবে। আজ আমরা কোর্স 1.1.4 এর গ্রুপ এ সেকশন অর্থাৎ 2 মার্কস কোশ্চেন অ্যান্সার্স ডিটেইলে আলোচনা করব। চলো দেরি না করে শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আই এম আজাদ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য জেনজি টিচার। প্রথম প্রশ্ন, পঠন দক্ষতা ও ভাষাগত দক্ষতা কি? হোয়াট ইজ রিডিং প্রফিসিয়েন্সি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি? পঠন দক্ষতা কি? পঠন দক্ষতা হলো কোনো লিখিত বিষয় সঠিকভাবে পড়া, বোঝা, বিশ্লেষণ করা ও তার অর্থ ব্যাখ্যা করার ক্ষমতা। রাইট? মানে কোনো ব্যক্তি যদি সঠিকভাবে পড়তে পারে, বুঝতে পারে, বিশ্লেষণ করতে পারে, আর কি যেটা পড়লো তার ব্যাখ্যা দিতে পারে, সেটাকে আমরা কি পঠন ক্ষমতা বলবো, রিডিং প্রফিসিয়েন্সি বলবো, তাই তো? ভাষাগত দক্ষতা কি, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি কি? ভাষাগত দক্ষতা হলো ভাষা সঠিকভাবে শোনা, বলা, পড়া ও লেখার দক্ষতা এবং বাস্তব জীবনে কার্যকরভাবে ভাষা ব্যবহার করার ক্ষমতা। স্বাভাবিক, এগুলো তো বুঝতেই পারলে। মানে এক কথায় কেউ যদি ভাষা বলতে পারে, সেই ভাষাটা লিখতে পারে, সেই ভাষাতে পড়তে পারে, আর বাস্তব জীবনের কি বিভিন্ন কাজকর্ম করতে পারে সেই ভাষাটা ইউজ করে, সেটাকে আমরা কি বলবো, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বা ভাষাগত দক্ষতা। Reading proficiency is the ability to read, understand, analyze, and interpret written text correctly. Language proficiency is the ability to listen, speak, read, and write a language accurately and use it effectively in real life situations. খুব সহজভাবেই লেখা আছে, খুব সহজভাবেই নোটসগুলো বানানো হয়েছে। পাঠ্যের ধরনগুলি উল্লেখ করুন। বর্ণনামূলক পাঠ্য ও ব্যাখ্যামূলক পাঠ্য কি? Mention the types of text. What are expository text and narrative text? পাঠ্যের ধরন দেখে নিই। বর্ণনামূলক পাঠ, আখ্যানধর্মী পাঠ বা যাকে নেরেটিভ টেক্সট বলি, আদান প্রদানমূলক পাঠ, আত্মবিশ্লেষণমূলক পাঠ, রিফ্লেক্টিভ টেক্সট। বর্ণনামূলক পাঠ কাকে বলে? যে পাঠের মাধ্যমে কোনো বিষয় সম্পর্কে তথ্য, ব্যাখ্যা বা জ্ঞান প্রদান করা হয় তাকে বর্ণনামূলক পাঠ বলে। ব্যাখ্যামূলক পাঠ কাকে বলে? যে পাঠে কোনো ঘটনা, গল্প বা অভিজ্ঞতা ধারাবাহিকভাবে বর্ণনা করা হয় তাকে কি ব্যাখ্যামূলক পাঠ বলে। টাইপস অফ টেক্সট দেখে নিই। হোয়াট আর দ্য টাইপস অফ টেক্সট? expository text and narrative text, transactional text, reflective text. What is expository text? An expository text gives information, facts, or explanations about a particular topic. What is narrative text? A narrative text tells a story or describes events in a sequence. Right? Next question. পাঠ্যক্রমে ভাষার বিস্তৃতি বলতে কি বোঝায়? হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম? পাঠ্যক্রমে ভাষার বিস্তৃতি বলতে বোঝায় সব বিষয়ের শিক্ষাদান ও শেখার ক্ষেত্রে ভাষাকে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহার করা। ভাষা শুধু একটি বিষয় নয়, বরং সব বিষয় শেখার ভিত্তি। স্বাভাবিক, ভাষাই তো একটা মাধ্যম। তুমি অঙ্ক করবে, ভূগোল বিষয় করবে বা ইতিহাস পড়বে, সব জিনিসই তো ভাষায়। তুমি যদি বাংলা পড়তেই না পারো তাহলে বাকি সাবজেক্টগুলো কি করে পড়বে? এটা একটা মাধ্যম। Language across the curriculum means using language as a tool for teaching and learning all subjects. Language is not only a subject but also the medium of learning every subject. Next question, 4 নম্বর কোশ্চেন। ভাষা কি? ভাষার যে কোনো 4টি উপাদানের নাম লিখুন। What is language? Mention any 4 components of language. স্বাভাবিক, এগুলো তুমি নিজেই বানিয়ে লিখতে পারবে। দেখো খুব সহজ ভাষায় বানানো আছে। ভাষা হলো মানুষের ভাব, অনুভূতি ও চিন্তা প্রকাশের একটি সুশৃঙ্খল যোগাযোগ ব্যবস্থা। ভাষার 4টি উপাদান দেখো: ধ্বনি, শব্দার্থ, বাক্যবিন্যাস, প্রয়োগ।
Language is the systematic means of communication through which people express their thoughts, feelings, and ideas. Four components of language: sound, যাকে আমরা phonology বলি, which is called phonology, semantics, syntax, and pragmatics. Next question. ভাষা সম্প্রদায় বলতে কি বোঝায়? ভাষা পরিবার বা ভাষা বংশ কি? Define speech community. What is language family? ভাষা সম্প্রদায় কি? যে জনগোষ্ঠী একই ভাষা বা উপভাষা ব্যবহার করে যোগাযোগ করে তাকে ভাষা সম্প্রদায় বলে। স্বাভাবিক দেখবে, যেমন আমাদের সমাজেই দেখবে কমিউনিটি হিসাবে আলাদা আলাদা থাকে। যেমন আমাদের কোনো জায়গায় খোট্টা চলে, হ্যাঁ, বাদিয়াদের মধ্যে আবার ওদের ভাষা চলে, এসটিদের মধ্যে ওদের ভাষা চলে, তাই না? তো যে ভাষাটা ইউজ করে ওই সম্প্রদায়টা, ওটাকেই আমরা বলবো ভাষা সম্প্রদায়। ভাষা পরিবার কি? যেসব ভাষার উৎপত্তি একই উৎস থেকে হয়েছে সেই ভাষাগুলির সমষ্টিকে ভাষা পরিবার বলে। ফর এক্সাম্পল যদি বলি, যেমন খোট্টা ভাষা তুমি বলতে পারো হিন্দি থেকে এসেছে, তাই না? তাহলে এগুলো হচ্ছে কি ভাষা পরিবার। Speech community. A speech community is a group of people who communicate using the same language or dialect. Language family. A language family is a group of related languages that have developed from a common ancestral language. বহু সংস্কৃতিবাদ, বহু ভাষাবাদ, বহুভাষী শ্রেণীকক্ষ বলতে কি বোঝায়? What do you mean by multiculturalism, multilingualism, and multilingual classroom? বহু সংস্কৃতিবাদ কাকে বলে? একই সমাজে বিভিন্ন সংস্কৃতির মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানকে বহু সংস্কৃতিবাদ বলে। স্বাভাবিক, তুমি দেখবে আমাদের সমাজে কি অনেক সংস্কৃতির মানুষ থাকে, তাই না? তো সবাই তো একসাথে মিলেমিশে থাকে, এটাকেই বলবো কি আমরা বহু সংস্কৃতিবাদ। বহু ভাষাবাদ কি? দুই বা ততোধিক ভাষা জানার বা ব্যবহার করার ক্ষমতাকে বহু ভাষাবাদ বলে। অনেক মানুষ থাকে তারা কি দুটো, তিনটে, চারটে ভাষা বলতে পারে। বলতে পারার ক্ষমতাটাকেই বলবো, দক্ষতাকেই বলবো বহু ভাষাবাদ। বহুভাষী শ্রেণীকক্ষ কি? যে শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা বিভিন্ন ভাষাভাষী হয় তাকে বহুভাষী শ্রেণীকক্ষ বলে। যেমন দেখবে বিশেষ করে সিবিএসই বোর্ডে ওদের ক্লাসরুমগুলোতে ওরা ইংলিশেও কথা বলে, হিন্দিতেও কথা বলে, মানে বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন রকম বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কথা বলে, এটাকেই আমরা বলবো বহুভাষী শ্রেণীকক্ষ। Multiculturalism means the peaceful coexistence of people from different cultures in the same society. Multilingualism কি? What is multilingualism? Multilingualism is the ability to speak or use two or more languages. Multilingual classroom. What is multilingual classroom? A multilingual classroom is a classroom where students speak different languages, right? For example, in CBSE school, students speak in two different languages like English and Hindi. কাঠামোগত ভাষাতত্ত্বের জনককে? চমস্কি ও সৌসুর এর এর পূর্ণ নাম লিখুন। Who is called the father of structural linguistics? Write the full names of Chomsky and Saussure. কাঠামোগত ভাষাতত্ত্বের জনক হচ্ছে কি? ফার্দিনান্দ দ্য সৌসুর। চমস্কি এর পূর্ণ নাম কি? নোয়াম চমস্কি। সৌসুরের পূর্ণ নাম হচ্ছে কি? ফার্দিনান্দ দ্য সৌসুর। Father of structural linguistics, Ferdinand de Saussure. ফুল নেম অফ চমস্কি, নম চমস্কি। ফুল নেম অফ সৌসুর হচ্ছে ফার্দিনান্দ দে সৌসুর। নেক্সট কোশ্চেন, গৃহভাষা ও বিদ্যালয়ের ভাষা কি? গৃহভাষা ও বিদ্যালয়ের ভাষার দুইটি বৈশিষ্ট্য লিখো। হোয়াট আর হোম ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কুল ল্যাঙ্গুয়েজ? রাইট টু ফিচার্স অফ ইচ। পরিবারের শিশু যে ভাষা প্রথমে শিখে
এবং দৈনন্দিন জীবনে ব্যবহার করে তাই গৃহভাষা বলে। যেমন মাদার ল্যাঙ্গুয়েজ বলতে পারো গৃহভাষা। বৈশিষ্ট্য কি? পরিবারে স্বাভাবিকভাবে শেখা শেখা হয়, যোগাযোগের প্রধান ভাষা। বিদ্যালয়ী ভাষা কি? বিদ্যালয়ে শিক্ষা গ্রহণের জন্য যে ভাষা ব্যবহার করা হয় তাকে বিদ্যালয়ী ভাষা বলে। বৈশিষ্ট্য পাঠদান ও শেখার মাধ্যম, আনুষ্ঠানিক ও মানসম্মত ভাষা। যেমন বলি, যেমন আবারও এক্সাম্পল দিই সিবিএসই স্কুলের। সিবিএসই স্কুলে কি হয়, যে বাঙালি স্টুডেন্টগুলো ওরা কি করে বাড়িতে বাংলা বলে, রাইট? এটা হয়ে গেল গৃহভাষা। কিন্তু স্কুলে যখন যাই ওরা তখন হয় ইংলিশে কথা বলে, না হয় হিন্দিতে কথা বলে। ওটা হয়ে গেল স্কুলের ভাষা, বিদ্যালয়ের ভাষা, রাইট? নেক্সট কোশ্চেন। ও, home language. Home language is the first language learned naturally by a child in the family. Features: learned naturally at home, used for daily communication. School language. School language is the language used for teaching and learning in school. Features: it is the medium of instruction, it is formal and standard in nature. Next question. বর্ণনামূলক ভাষাবিজ্ঞান বলতে আপনি কি বোঝেন? What do you mean by descriptive linguistics? বর্ণনামূলক ভাষাবিজ্ঞান হলো ভাষাকে যেমন বাস্তবে মানুষ ব্যবহার করে সেই রূপে পর্যবেক্ষণ ও বর্ণনা করার ভাষাবিজ্ঞান। এটি ভাষার নিয়ম নির্ধারণ না করে ভাষার প্রকৃত ব্যবহারকে বিশ্লেষণ করে। ইংলিশে দেখিনি। ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিক্স ইজ দ্য ব্রাঞ্চ অফ লিঙ্গুইস্টিক্স দ্যাট ডিসক্রাইবস অ্যান্ড অ্যানালাইজেস ল্যাঙ্গুয়েজ অ্যাজ ইট অ্যাকচুয়ালি ইউজড বাই পিপল উইথাউট জাজিং ওয়েদার ইট ইজ রাইট অর রং। এটা বলি, ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিক কি, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান কি? দেখো, অনেক সময় আমরা ল্যাঙ্গুয়েজকে কার উপর দিয়ে দেখি? ল্যাঙ্গুয়েজ যে মানুষগুলো সেই ল্যাঙ্গুয়েজে কথা বলে, যেমন ইংলিশ পিপলরা যে ভাষায় কথা বলে তাকে আমরা ইংলিশ বলি। হিন্দি ভাষী মানুষরা যে ভাষায় কথা বলে সেটা হচ্ছে হিন্দি। বাঙালি মানুষগুলো যে ভাষায় কথা বলে সেটাই হলো বাংলা। এটা কি, এই যুক্তিটাকে আমরা বলবো ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিক্স, মানে মানুষের ওপর দিয়ে জাজ করবে ল্যাঙ্গুয়েজকে। লেখ্য ভাষা ও কথ্য ভাষার দুটি বৈশিষ্ট্য লেখো। রাইট টু ক্যারেক্টারিস্টিক্স অফ রিটেন অ্যান্ড ওরাল ল্যাঙ্গুয়েজ। লেখ্য ভাষার দুটো বৈশিষ্ট্য কি? এটি স্থায়ী এবং লিখিত আকারে সংরক্ষণ করা যায়, এটি ব্যাকরণসম্মত ও পরিকল্পিত হয়। কথ্য ভাষার দুটি বৈশিষ্ট্য: এটি মুখে মুখে প্রকাশ করা হয়, তাৎক্ষণিক যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। লেখ্য ভাষা বলতে কি, যেটা আমরা যেমন পরীক্ষাতে লিখি, কত সাজিয়ে গুছিয়ে লিখি, এগুলো লেখ্য ভাষা। কথ্য ভাষা বলতে আমরা যেগুলো যোগাযোগের মাধ্যম হিসাবে ইউজ করি, যেমন কথ্য ভাষাতে যে কোনো ভাষা পড়তে পারে। যেমন খোট্টাতে বলছে কেউ কথা, রাইট? এবার খোট্টা ভাষা তো আর এক্সামে লেখা যাবে না, সহজ, তোমরা সবই জানো। Two characteristics of written language: it is permanent and can be preserved in written form, it is usually grammatical and well planned. Two characteristics of our oral language: it is expressed through speech, it is mainly used for immediate communication. আচ্ছা আচ্ছা, কেন কোশ্চেন মার্কিং ভুল হয়ে গেছে, এটা 11 নম্বর হবে। প্রশ্নকরণ কি? প্রয়োগমূলক প্রশ্ন বলতে কি বোঝেন? হোয়াট ইজ কোশ্চেনিং? হোয়াট ডু মিন বাই অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন? প্রশ্নকরণ হলো শিক্ষার্থীর জ্ঞান, বোঝার ক্ষমতা ও চিন্তা শক্তি যাচাই করার জন্য প্রশ্ন করার প্রক্রিয়া। যেমন ধরো, একটা ক্লাসরুম আছে, ওখানে একটা শিক্ষক ক্লাসরুমে গেল, এবার কোনো একটা বিষয় পড়াবে। তো ওর আগে দেখে নিল যে স্টুডেন্টগুলো কতদূর জানে, জিনিসটা কি আদৌ জানে, কিছু জানে, না একদমই জানে না, টোটালি জানে না। তার জন্য প্রশ্ন করে জেনে নেই জিনিসটা। অথবা কোনো পাঠদানের পর ওই জিনিসটা কতটা শিখতে পারলো, তখন কি করে প্রশ্ন করে, এটাকেই বলে কোশ্চেনিং। প্রয়োগমূলক প্রশ্ন: যে প্রশ্নে শিক্ষার্থী শেখা জ্ঞান বাস্তব জীবনের সমস্যা বা নতুন পরিস্থিতিতে প্রয়োগ করে উত্তর দেয় তাকে প্রয়োগমূলক প্রশ্ন বলে। যেমন এই সেম টিচাররাই যখন একটা বিষয় পড়িয়ে দিল, পড়ানোর পর একটা সিচুয়েশন দেই, ছাত্রদেরকে একটা সিচুয়েশন দেই, এবং ওই সিচুয়েশন থেকে কি কোশ্চেন করে, আর ছাত্ররা কি করে সেই সিচুয়েশনে নিজেকে রেখে
ওই প্রশ্নগুলোর উত্তর দিই। এটাকেই বলে অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন, প্রয়োগমূলক প্রশ্ন। সিচুয়েশন বেসড কোশ্চেনও বলা যেতে পারে, রাইট? মানে সিচুয়েশনে ফেলে কোশ্চেন করা। কোশ্চেনিং is the process of asking questions to assess a student's knowledge, understanding and thinking ability. Application based question: an application based question requires the students to apply their knowledge to solve a real life or new problem. বদ্ধ প্রশ্ন ও মুক্ত প্রশ্নের দুটি সুবিধা ও অসুবিধা লিখুন। রাইট টু অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ক্লোজ এন্ডেড অ্যান্ড ওপেন এন্ডেড কোশ্চেন্স। আগে জেনে নেই যে বদ্ধ প্রশ্ন ও মুক্ত প্রশ্ন কি। বদ্ধ প্রশ্ন হচ্ছে কি, এক্সাম্পল দেই। ধরো একটা গরু সম্পর্কে তুমি কিছু পড়াচ্ছ, রাইট? এবার বললে যে এই টপিকটা তোমরা পড়ে নাও, স্টুডেন্ট বলছে এই টপিকটা পড়ে নাও। তারপর কোশ্চেন করছো যে গরুর কটা পা বলো দেখি, 4টে পা। গরুর কটা চোখ বলো দেখি, গরু কি খায়। তো এগুলো হচ্ছে কি বদ্ধ প্রশ্ন, এগুলো ওরা পড়েছে, গরু সম্পর্কে একটা রচনা পড়েছে, একটা ম্যাটেরিয়ালস কোথাও থেকে একটা কিছু রেডি করেছে, আর সেখান থেকে উত্তর দিচ্ছ। এটা হচ্ছে বদ্ধ প্রশ্ন। তাহলে মুক্ত প্রশ্ন কি? মানে লিমিটেড সোর্স থাকবে, ওখান থেকেই প্রশ্ন করবে, উত্তর দিবে। মুক্ত প্রশ্ন কি? মুক্ত প্রশ্ন হচ্ছে যে আউট অফ সিলেবাস কোশ্চেন করবে, ওকে সিচুয়েশনে ফেলবে, স্টুডেন্টকে সিচুয়েশন, যেমন বলছে গরুরই সম্পর্কে। ধরো প্রশ্ন মানে টিচার স্টুডেন্টকে প্রশ্ন করছে, ধরো যে তোমার বাড়িতে গরু আছে, এবার গরুটা অসুস্থ হয়ে গেল, তুমি কি করবে? এটা ও পড়েই নি, এটা একটা সিচুয়েশন বেসড কোশ্চেন। এবার ওকে কি করতে হচ্ছে, সিলেবাস থেকে আউট অফ সিলেবাস থেকে বেরিয়ে ওকে চিন্তন করতে হচ্ছে, ওকে আলাদাভাবে ভাবতে হচ্ছে। এটাই হলো কি ওপেন এন্ডেড, এর কোনো শেষ নেই। ওপেন এন্ডেড এর যে কোনো প্রশ্ন হতে পারে, উদ্ভট প্রশ্ন। আচ্ছা, চলে আসি উত্তর। এবার দেখো এই কনসেপ্টটা বুঝে গেলে এটা 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 নিয়ে যদি 5 মার্কে আসে তবুও লিখতে পারবে, 10 নম্বরে আসে তবুও লিখতে পারবে নিজে বানিয়ে। বদ্ধ প্রশ্নের সুবিধা হচ্ছে কি উত্তর দেওয়া সহজ ও দ্রুত, এই যে বললাম, কারণ লিমিটেড আছে। মূল্যায়ন করা সহজ, আর মূল্যায়ন করাও সহজ। যেটা যেমন গরুকে বলছি গরুর কটা পা, বলে 4টা পা, সহজ। কেউ যদি বললো 2টো পা, তাহলে এটা ভুল, ঠিক। কিন্তু যখন সিচুয়েশন বেস থাকবে, এবার আমি যেভাবে ভাববো, আমি যেভাবে চিন্তা করবো, অন্যজন নাও করতে পারে। দুটোই ঠিক, আমার পার্সপেক্টিভে আমার ঠিক, ওর পার্সপেক্টিভে ওরটা ঠিক। তাই বদ্ধ প্রশ্নের ক্ষেত্রে কি মূল্যায়ন করা সহজ না। দেখে নি কি আছে, শিক্ষার্থীদের সৃজনশীলতার প্রকাশের সুযোগ কম। বদ্ধ প্রশ্নে স্বাভাবিক, এটা কি আছে, এটা মুখস্থ করে ডেটা লিমিটেড সোর্স থেকে যেটা পড়েছে সেটা বলছে, এখানে কোনো ক্রিয়েটিভিটি নেই। সৃজনশীলতা বলতে ক্রিয়েটিভিটি। বিস্তারিত উত্তর দেওয়া যায় না, এটা হচ্ছে অসুবিধা। হ্যাঁ, বিস্তারিত উত্তর দেওয়া যায় না, রাইট। ওকে জিজ্ঞেস করছি কটা পা, বলছে 4টা পা, এর চেয়ে বেশি আর কি বলবে, পারবে না কিছু বলতে। মুক্ত প্রশ্নে আসে। মুক্ত প্রশ্নের দুটি সুবিধা: শিক্ষার্থীর চিন্তা শক্তি ও সৃজনশীলতা প্রকাশ পায়, একদম ঠিক। ওর চিন্তা শক্তি কি এতে, ও চিন্তা কেমন বুঝতে পারে। যেমন গরুর অসুস্থের কথা বললাম, যে ওর গরুর কিছু হয়েছে একটা, কি করবে? এবার ও ভাববে যে না, মানুষের কি হয়, মানুষ অসুস্থ হলে হসপিটাল নিয়ে যাওয়া হয়, হ্যাঁ গরুকেও তাহলে নিয়ে যাওয়া হবে। কি হচ্ছে, চিন্তা শক্তিটা ওর বাড়ছে, ক্রিয়েটিভিটি বাড়ছে। বা ক্রিয়েটিভিটি আমরা বুঝতে পারি যে স্টুডেন্টটা কতটা অ্যাক্টিভ, রাইট। 2 নম্বর কি, বিষয় সম্পর্কে গভীর ধারণা জানা যায়, যে ও কতটা বুঝেছে জিনিসটা। অসুবিধা দেখে নিই। উত্তর লিখতে বেশি সময় লাগে, স্বাভাবিক লাগবেই। কোনো লিমিটেড জিনিস না যে এটা 4টে পাওয়ালা যে লিখে দিল। মূল্যায়ন করা তুলনামূলক কঠিন, আগেই বললাম। Two advantages of close-ended questions: easy and quick to answer, easy to evaluate. Two disadvantages: limited scope for creativity, detailed responses are not possible. Exactly. Two advantages of open-ended questions: encourage creative and critical thinking, show deeper understanding of the topic. Two disadvantages of open-ended questions: time consuming to answer, difficult to evaluate. সহযোগিতামূলক শিক্ষা ও সহযোগিতামূলক শিক্ষণ কি? সহযোগিতামূলক শিক্ষা হলো এমন একটি শিক্ষণ পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা ছোট দলে
একসঙ্গে কাজ করে শেখে। মানে হচ্ছে কি, ধরো আমি ৫টা গ্রুপে একটা মানে সরি ৫টা ছেলে বা ৫টা মেয়ের একটা গ্রুপ বানিয়েছি। এবার ওরা কি করছে, একে অপর থেকে শিখছে জিনিসগুলো। বলছে, "আরে এই অঙ্কটা তুই কিভাবে করলি? আরে তুই এই গ্রামারটা কিভাবে করলি?" এইভাবে শিখছে। তাহলে একে অপরকে হেল্প করছে। এটাকেই বলব কি, সহযোগিতা শিক্ষা বা কোঅপারেটিভ লার্নিং। সহজ না? বুঝিয়ে দিয়েছি। সহযোগিতামূলক শিক্ষণ কি? কোলাবোরেটিভ টিচিং। এখানে লার্নিং ছিল, এখানে টিচিং আছে। দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। সহযোগিতামূলক শিক্ষণ হলো এমন একটি পদ্ধতি যেখানে ২ বা ততোধিক শিক্ষক একসঙ্গে পরিকল্পনা ও পাঠদান করে। এখানে দেখ, এখানে হচ্ছে শেখার ব্যাপার। এটা হচ্ছে কি? এটা হচ্ছে স্টুডেন্ট রিলেটেড, লার্নার সেন্ট্রিক। আর এটা হচ্ছে কি? টিচার সেন্ট্রিক। মানে এখানে এক বা একাধিক শিক্ষক মিলে, ধরো যে একটা ইংলিশের ক্ষেত্রে বলছি আমি, ইংলিশের ৩টে টপিক টিচারগুলো ভাগ করে নিয়েছে। এই আমি গ্রামার করাবো, এই আমি রাইটিং করাবো, এই আমি টেক্সট করাবো। রাইট? এটাকে বলবো সহযোগিতামূলক শিক্ষণ। আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। এর চেয়ে বেশি সহজ করা যায় না। যাই হোক, cooperative learning is a method in which students learn together by working in a small groups. Collaborative teaching is a method where two or more teachers jointly plan and teach students. Next question. শ্রেণীকক্ষ ডিসকোর্স বলতে কি বোঝেন? হোয়াট ইজ মিন্ড বাই ক্লাসরুম ডিসকোর্স? এক কথায় যদি বলি যে ক্লাসরুমে যে ডিসকাশন হয় স্টুডেন্ট টিচারদের মধ্যে, সেটাকেই বলে কি? শ্রেণীকক্ষ ডিসকোর্স। বুঝতে পেরেছো? এত ঘুরিয়ে ফিরিয়ে লেখা আছে। মানে হচ্ছে কি, আমি স্যারকে কোশ্চেন, স্যার এটার প্রশ্নের উত্তর কি হবে স্যার, এটা একটু বুঝিয়ে দেন। স্যার বুঝিয়ে দিলেন। এটাই হলো কি? শ্রেণীকক্ষ ডিসকোর্স। ক্লাসরুম ডিসকোর্স ইজ দ্য meaningful oral or written communication between teachers and students during the teaching learning process. Next question. আদান প্রদানকারী পাঠ কি? একটি উদাহরণ দিন। হোয়াট ইজ ট্রানজ্যাকশনাল টেক্সট? গিভ ওয়ান এক্সাম্পল। আদান প্রদানকারী পাঠ হলো এমন পাঠ যার উদ্দেশ্য তথ্য, নির্দেশ বা বার্তা আদান প্রদান করা। উদাহরণ: আবেদনপত্র, অফিসিয়াল চিঠি, নোটিশ। এটা তো বুঝতেই পারলে, সংজ্ঞা থেকেই বুঝতে পারলে। আদান প্রদানকারী পাঠ কি? মানে ধরো যে আমি কিছু বার্তা দিলাম কিছুর মাধ্যমে। ধরো আমি চিঠি লিখলাম, আমার বন্ধুকে চিঠি দিলাম। রাইট? বা অফিসিয়াল কোনো চিঠি, ধরো যে অফিস থেকে, যেমন স্কুলে তুমি যাবে, স্কুল থেকে কি বিভিন্ন নোটিশ পাবলিশ করা, এই কালকের দিন তোমাদের ছুটি, বা এই পরশু দিন ছুটি, বা আজ টিফিনের পর এই করা হবে, এই প্রোগ্রাম, এত তারিখ থেকে এই প্রোগ্রাম হবে। এগুলো কি হচ্ছে? একটা বার্তা দিচ্ছে। তো এই মাধ্যমগুলোকেই বলে আদান প্রদানকারী পাঠ। A transactional text is a text used to exchange information, instructions, or messages. Example: an application letter, অফিসিয়াল লেটার ও নোটিস। এর মধ্যে যে আমরা ছুটির জন্য যে আবেদনপত্র দেই, হেড স্যারকে, এগুলোও পড়বে কিন্তু। ধ্বনি তত্ত্বের শ্রেণী বিভাগ লিখুন। রাইট ডাউন দ্য ক্লাসিফিকেশনস অফ ফনেটিক্স। ধ্বনিতত্ত্বের 3টি শ্রেণী হলো উচ্চারণমূলক ধ্বনিতত্ত্ব, ধ্বনিগত ধ্বনিতত্ত্ব, আর একটি শ্রবণমূলক ধ্বনিতত্ত্ব। আর্টিকুলারি ফনেটিক্স, অ্যাকাউস্টিক ফনেটিক্স অ্যান্ড অডিটরি ফনেটিক্স। নেক্সট কোশ্চেন। উপভাষা কি? উপভাষার দুটি বৈশিষ্ট্য কি? আদর্শ ভাষার দুটি বৈশিষ্ট্য লিখুন। উপভাষা আগে জানতে হবে উপভাষা কি। উপভাষা হচ্ছে কি? উপভাষা হলো একটি ভাষার আঞ্চলিক বা সামাজিক রূপ। দেখো, যেমন বাংলা আছে। এবার বাংলা কি হয় যে অনেক সমাজে ওটা একটা ছোট্ট একটা রূপ হয়ে যায়, মানে একটু বিকৃত হয়ে যায়। ওদিককার বাংলা দেখবে আলাদা, যেমন মালদার সাইডের বাংলা আলাদা, বালুরঘাট সাইডে আলাদা, কলকাতার সাইডে আলাদা। বিভিন্ন জায়গার বিভিন্ন রকম বাংলা ভাষা রয়েছে। এটা কি কি বলবো? উপভাষা। ভাষার কি হয়েছে, ভাগ হয়ে গেছে, তাই এটা হয়ে গেল উপভাষা। উপভাষার দুটি বৈশিষ্ট্য: নির্দিষ্ট অঞ্চল বা জনগোষ্ঠীতে ব্যবহৃত হয়, বললাম। উচ্চারণ ও শব্দ ভাণ্ডারের পার্থক্য থাকে, স্বাভাবিক। দেখতেই পাবে, যেমন মালদা মুর্শিদাবাদের কি ভাষা, উচ্চারণে কি আসমান জমিনের তফাৎ থাকে। শিলিগুড়ির, যেমন শিলিগুড়ির ভাষাও কি, ওরা সাউন্ডটা বেশি আছে, খাইতেছিস যাইতেছিস এই টাইপের বলে। আদর্শ ভাষার দুটি বৈশিষ্ট্য: ব্যাকরণ সম্মত ও মান্য ভাষা।
আচ্ছা, আদর্শ ভাষা বলতে কি, যেমন প্রপার বাংলা যেটা, সেটা কি বলবো আদর্শ ভাষা, মানে ব্যাকরণ ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা, সব একদম অ্যাকর্ডিং টু হবে আর কি। ব্যাকরণ সম্মত ও মান্য ভাষা। শিক্ষা, প্রশাসন ও গণমাধ্যমে ব্যবহৃত হয়। যেমন কি তুমি শিক্ষা, তুমি কোনো বই পড়ছো বা বইয়ে যে ভাষাটা লেখা থাকে, রাইট, যে ভাষাতে তুমি উত্তরটা লিখবে পরীক্ষায়, এগুলো হচ্ছে কি আদর্শ ভাষা। What is a dialect? A dialect is a regional or social variety of a language. Two features of a dialect: it is spoken in a particular region or community, it differs in pronunciations and vocabulary. Two features of a standard language: it follows a standard grammar, it is used in education, administration, and mass media. আচ্ছা, 17 নম্বর কোশ্চেন, মানে এটা 18 নম্বর কোশ্চেন অ্যাকচুয়ালি, কারণ একটা কোশ্চেন রিপিট হয়েছে, মানে নাম্বার, এটাই লাস্ট কোশ্চেন। চমস্কির লেখা যে কোনো দুটি বইয়ের নাম লিখুন। ভাষাতাত্ত্বিক গবেষণায় তার দুটি অবদান লিখুন। ইম্পর্টেন্ট কোশ্চেন, চমস্কি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর 5-10 নম্বরেও চমস্কি পাবো আমরা। রাইট দ্য নেমস অফ এনি টু বুকস রিটেন বাই চমস্কি, মেনশন এনি টু কন্ট্রিবিউশনস অফ চমস্কি ইন লিঙ্গুইস্টিক্স। চমস্কির দুটি বই হলো কি, সিনট্যাকটিক স্ট্রাকচারস, এই বইগুলোর নাম ইংলিশেই লিখবে, রাইট। কারেন্ট ইস্যুস ইন লিঙ্গুইস্টিক থিওরি। ভাষাতত্ত্বের দুটি অবদান দেখে নিই। জেনারেটিভ গ্রামারের ধারণা প্রদান করেন, এটাও ইংলিশ টার্ম ইউজ করবে। ইউনিভার্সাল গ্রামারের তত্ত্ব প্রতিষ্ঠা করেন। এনি টু বুকস বাই নোম চমস্কি, syntactic structures, current issues in linguistic theory. Two contributions of Chomsky: introduce the theory of generative grammar, develop the concept of universal grammar. আচ্ছা, আজকের কন্টেন্টের প্রত্যেকটা প্রশ্ন আমি বুঝিয়ে দিয়েছি ভালো মতো, অ্যালাবোরেটলি বুঝিয়েছি। আশা করছি বুঝতে পেরেছো। এটা বুঝতে পারলে 5 মার্কস 10 মার্কস অনেকটাই সহজ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে